হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকে তো শিডিউল ক্লাস ছিল, তারপর পার্টিসিপেন্ট এত কম কেন? রনি আসো ক্লাসে? রনি বাবু, ম্যাম রনি। কালকে অনেক জায়গায় ঝড় হয়েছে তো অনেক জায়গায় কারেন্ট নাই, অনেকের ফোনে হয়তো চার্জও নাই। কালকে রাত থেকে অনেক জায়গায় কারেন্ট নাই। এত সমস্যা হলে তাহলে কিভাবে অনলাইন ক্লাস নেওয়া হবে? 50% স্টুডেন্টের ক্লাসে নাই। 50% স্টুডেন্টের ক্লাসে নাই। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আমরা তো শেলফিশের ভাইরাল কি ভাইরাল ডিজিজ হয় সেটা একটু পড়বো। আমরা শেলফিশ এখানে মেইনলি হচ্ছে এমফেসিস দিব শিম, এবং দুই একটা হচ্ছে প্রন ফ্রেশ ওয়াটার, যেটা মেক্রোবেকিয়াম রোজেনবার্গ, যেটা সেটা এই দুইটার উপরে মেইনলি পড়বো। তো বেশিরভাগই হচ্ছে ভাইরাল ডিজিজ অফ শিমটাই বেশি আসবে, যেহেতু কমার্শিয়াল ইম্পর্টেন্ট হচ্ছে শিম বেশি। ক্র্যাবেরও হয় ভাইরাল ডিজিজ, ক্র্যাব, তারপরে হচ্ছে বিভিন্ন মোলাস্কেরও হয়, তবে আমরা মেইনলি শিম্পের এমফেসিস দিয়েই আমরা ভাইরাল ডিজিজটা পড়বো। শিম্পে সাধারণত কি ধরনের ভাইরাল ডিজিজ হয়? কারেন্টলি অ্যাটলিস্ট 14 ভাইরাল ডিজিজ অফ কালচার শিম্পস আর আইডেন্টিফাইড। The major virus families present in the crustaceans included পার্বোভিরিডি, এগুলো হচ্ছে জেনাসের নাম, ফ্যামিলির নাম। বেক্লোভিরিডি, পিকনোভিরিডি, রেবোভিরিডি, টেগোভিরিডি, এগুলো হচ্ছে যেখানে যে কটা দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে ভাইরাসের ফ্যামিলির নাম। এই গ্রুপের ফ্যামিলির ভাইরাস হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে শিম্পের ভিতরে হচ্ছে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এখন আমরা একটু দেখি যে হেলদি ফিশ এবং ইনফেক্টেড ফিশ, ফিশ যখন ডিজিজ আক্রান্ত হয় সেই ফিশগুলো কিরকম হয়, আবার যদি হেলদি হলে কি হয়। ছবি দুটিতে দেখাও, দেখলে বুঝতে পারবা হেলদি ফিশগুলো কেমন হয়। সাধারণত কিন্তু বডি হচ্ছে স্বচ্ছ হয়, এবং দেখো পুরো বডির ভিতরে বড় রকমের কোনো হচ্ছে খুঁত দেখা যায় না। বাট ইন কেস অফ ইনফেক্টেড ফিশ দেখো বডির ভিতরে মাঝে মাঝে কিছু কালো কালো স্পট, এটা ভাইরাল ডিজিজ হলে এরকম ধরনের কালো কালো স্পট দেখা যায়। এবং হচ্ছে বডিটা একটু কেমন, এইটার বডিটা কিন্তু স্বচ্ছ কিন্তু একটু কালচে কালচে টাইপের দেখা যাচ্ছে, বডিটা কিছুটা কালচে কালচে দেখা যাচ্ছে। ইনফেক্টেড ফিশ হলে সাধারণত হচ্ছে এই ধরনের হয়। এখন পর্যন্ত লিস্টেড, ওয়ার্ল্ড এনিম্যাল অর্গানাইজেশন লিস্টেড হচ্ছে ক্রাস্টাসিয়ান ডিজিজ, যতগুলো হচ্ছে ডিজিজ ক্রাস্টাসিয়ার জন্য আইডেন্টিফাই করছে ওয়ার্ল্ড এনিম্যাল অর্গানাইজেশন, এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ ডিজিজ হচ্ছে ভাইরাল ডিজিজ। দেখা হচ্ছে ট্রমা সিন্ড্রোম ডিজিজ, হোয়াইট স্পট ডিজিজ, ইয়েলো হেড ডিজিজ, টেট্রাহেড্রাল বেকুলোভাইরাস ডিজিজ, বেশিরভাগই হচ্ছে হোয়াইট টেল ডিজিজ, বেশিরভাগই হচ্ছে ভাইরাল ডিজিজ। এর মধ্যে হচ্ছে কিছু হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, কিছু আছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস। এখানে হচ্ছে প্যাথোজেনের নাম আছে, সাধারণত আমি তোমাদেরকে বলছি যে ডিজিজের নামের সাথে হচ্ছে ভাইরাসের নাম যোগ করে ওই প্যাথোজেনের নাম হয়। যেমন ট্রমা সিন্ড্রোম, ভাইরাসের নাম কি? টরা সিন্ড্রোম, ভাইরাসের নাম হচ্ছে টরা সিন্ড্রোম ভাইরাস, টিএসবি। হোয়াইট স্পট ডিজিজ, ডিজিজের ডাবল স্ট্র্যান্ড, হোয়াইট স্পট ডিজিজ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, প্যাথোজেনের নাম কি? হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস। সাধারণত কি হয়? প্যারোট শিম, এই হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস শিম্পেরও দেখা যায়, আবার হচ্ছে আমাদের যে ম্যাক্রোবেকিয়াম রোজেনবার্জি তাদেরও হয়। তারপর কি আছে আরো, যেটা হোয়াইট টেল ডিজিজ যেটা বলতেছিলাম, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, এটা ম্যাক্রোবেকিয়াম আমাদের যেটা ফ্রেশ ওয়াটার প্রন যেটা বলি সেটার হয়। তারপর প্যানক্রিয়াসিস, ব্রেভো ডিজিজ, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, হ্যাপাটোপ্যানক্রিয়াটিক। তোমরা কি পড়বা এই টেবিল থেকে? যেটা পড়বা হচ্ছে সাধারণত হচ্ছে কি কি ধরনের ভাইরাস শিম্পের ভিতরে অথবা হচ্ছে ফ্রেশ ওয়াটারের যে প্রন আছে সেটার ভিতরে হয়, এবং হচ্ছে কি কি ভাইরাসগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড এবং আরএনএ কিছু ডিএনএ ভাইরাস এক্সাম্পল পড়বা। শেষে হচ্ছে ডিজের নামের সাথে প্যাথোজেনের নামটা পড়বা এই টেবিল থেকে। এটা হচ্ছে তোমরা লিস্টেড করে করে এটা পড়বা। প্রেবোলাইক ভাইরাস, যেটা হচ্ছে প্রেবোভিরিডি বলেছিলাম আমি তোমাদেরকে, বিভিন্ন গ্রুপের ভাইরাস দেখা যায়। এখন প্রেবোলাইক ভাইরাস, এই ভাইরাসের কি বৈশিষ্ট্য? এদের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত হচ্ছে খুব স্মল সাইজ হয়, 20 থেকে 30 মিলিমিটার সাইজ হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে,
সাধারণত কি হচ্ছে ডিএনএ কি হয় ডাবল স্ট্র্যান্ডেড হয়, কিন্তু প্রেবো লাইক ভাইরাস যে প্রেবো গ্রুপের ভাইরাসের হচ্ছে যে ডিএনএটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে এবং হচ্ছে ইউনিক সাইটোপ্যাথোলজি। দেখো তুমি সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, এই দেখো এখানে দেখাচ্ছে স্পিকারের ভিতরে খুবই স্মল সাইজ এটাকে হচ্ছে মাইক্রোস্কোপিক ভি এর মাধ্যমে দেখানো হয়েছে আর্ট করে। দেখো যে ডিএনএটা আছে, ডিএনএটা হচ্ছে এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। সাধারণত ডিএনএ হয় ডাবল স্ট্র্যান্ডেড, কিন্তু ভাইরাস কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হয়। প্রেবো লাইক ভাইরাসের হচ্ছে ডিএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়। আর যে বাইরে যেগুলো গোল গোল দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডটা বাইরের দিকে থাকে। এখন এই প্রেবো লাইক ভাইরাসের ভিতরে হচ্ছে বিভিন্ন এক্সাম্পল। প্রেবো লাইক ভাইরাসটা কি? এটা হচ্ছে একটা প্রেবো ভিরিডি, যেটা ফ্যামিলি নাম বলছিলাম। এটার আন্ডারে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক প্রেবো লাইক ভাইরাস এইচপিভি। HPV has been widely distributed in Indo-Pacific area. In case of dual infection, mortality ranges from 50 to 100%. 100% পর্যন্ত mortality দেখা যায়। HPV হেপাটোপ্যানক্রিয়াটিক প্রেবো লাইক ভাইরাসের ইনফেকশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? এট্রোফেড এন্ড হোয়াইট হেপাটোপ্যানক্রিয়াস। হেপাটোপ্যানক্রিয়াস কোনটা? হেপাটোপ্যানক্রিয়াস কোনটা? লিভার যে এরিয়াটা সেটা হচ্ছে হোয়াইট কালার হয়। রিডিউস গ্রোথ রেট, অ্যানোরেক্সিয়া, পুর preening activity and opacity of abdominal muscle দিকে opacity দেখা যাবে। surface and gill folding and secondary infection by opportunistic pathogens like vibrio species। এগুলো হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। হেপাটোপ্যানক্রিয়াটিক ভাইরাস সাধারণত হিস্টোপ্যাথোলজিক্যালি যখন ভাইরাল যে কোনো ভাইরাল ডিজিজই হবে, তুমি যখন খালি চোখে দেখবা অনেক সময় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখে বোঝা মানে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায় খালি চোখে দেখে, যে এটা যে কোন ভাইরাস আইডেন্টিফাই করছে। তখন কি করতে হয়? এটা সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে তখন হচ্ছে ওই ডিজিজ আক্রান্ত শিমটাকে নিয়ে তখন হচ্ছে হিস্টোলজিক্যালি হচ্ছে স্লাইড তৈরি করে সেটা হচ্ছে স্টাডি করা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। হেপাটোপ্যানক্রিয়াটিক হিস্টোলজিক্যাল স্টাডি করলে তখন হচ্ছে বিভিন্ন ভাইরাসের বিভিন্ন রকম, তখন যখন যদি মাসেল থেকে যে মাসেলের ভিতরে ইনফেকশন করছে সেই মাসেল থেকে যদি স্লাইড তৈরি করো, অথবা হচ্ছে যে লিভারে আক্রান্ত হয়েছে সেই লিভার থেকে, অথবা যে সেল থেকে, হোয়াটএভার যে জায়গাটা তোমার মনে হয় যে ইনফেক্টেড, এই জায়গাটা মনে হয় যে প্যাথোজেন থাকতে পারে, সেই জায়গাটা নিয়ে যদি হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করো, সেই সাথে হচ্ছে কি কন্ট্রোল হিসেবে যদি নর্মাল স্লাইড তৈরি করো, তখন হচ্ছে দুইটা স্লাইড যখন তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা, অবজার্ভ করবা পাওয়ারফুল মাইক্রোস্কোপে, তখন তুমি নর্মাল যে টিস্যু বা নর্মাল যে অর্গানটা নিয়ে স্লাইড তৈরি করবা আর হচ্ছে প্যাথোজেনিক যে স্লাইডটা নিবা সেটা দেখলে তুমি স্টাডি করলে বুঝতে পারবে। যেমন হেপাটোপ্যানক্রিয়াটিক ক্ষেত্রে দেখো এখানে একটা আমি এক্সাম্পল দেখাইছি। এখানে এটা ম্যাক্রোবিগিয়াম রোজেনবার্জিস থেকে এই স্যাম্পলটা নেওয়া হয়েছে। এখানে দেখো 1 নম্বর স্লাইডে দেখো, যখন হচ্ছে তুমি এই স্লাইডটার সাথে এই যে দেখতে পাচ্ছ, এই দেখো যখন হচ্ছে এই স্লাইডটা একটা টিস্যু থেকে নেওয়া হয়েছে হেপাটোপ্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস দেখার জন্য, এইচপিভি ভাইরাস যেটা দেখো নর্মাল নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে এইচপিএনভি ইনফেক্টেড নিউক্লিয়াস। এটা হচ্ছে নর্মাল যে সেলের যে ভালো যে নিউক্লিয়াস যেটা আমরা বলি সেলের ভালো নিউক্লিয়াস। দেখো এখানে হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা, আর এখানে দেখো নিউক্লিয়াসের স্ট্রাকচারটা ভি করে কি ডেন্স দেখা যাচ্ছে। দেখো এইচপিএনভি ইনক্লুশন ভাইরাস ভিতরে ডেন্স একটা হচ্ছে কালো বড় রকমের দেখা যাচ্ছে, বাট ইন কেস অফ নর্মাল নিউক্লিয়াস দেখো ভিতরে ছোট্ট একটা দেখা যাচ্ছে। আর নিউক্লিয়াসের যে আদার্স যে অর্গানেলস গুলো আছে সেই অর্গানেলস গুলো ঠিক আছে। এই নিউক্লিয়াসে যখন হচ্ছে প্রাইমারি ইনফেক্টেড হবে তখন হচ্ছে দেখো আস্তে কিন্তু ডেন্স হওয়া শুরু হয়েছে। নিউক্লিওলাস যেটা নিউক্লিয়াসের যে আদার্স যে অর্গানেলগুলো আছে সেগুলো হচ্ছে সব হচ্ছে আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে সব কি একীভূত হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু এটা আর্লি স্টেজ দেখো বড় হচ্ছে, যখন হচ্ছে এইচপিএনভি পুরো নিউক্লিয়াসটা দখল করে নেয়। ভাইরাসের টার্গেট কি থাকে? ভাইরাসের টার্গেট থাকে যে কোনো সেলে, হোস্ট সেলে যেখানে হচ্ছে আক্রমণ করে সেই হোস্ট সেলের কি কোনটাকে দিয়ে রেপ্লিকেশন করে। ভাইরাসের রেপ্লিকেশন পড়াইছিলাম না? ভাইরাসের রেপ্লিকেশনের মূল টার্গেট কি থাকে? মূল টার্গেট থাকে হচ্ছে হোস্ট সেলের ভিতরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটাকে ওরা ব্যবহার করে ডিএনএ তৈরি করে। পড়াইছিলাম রেপ্লিকেশন, মনে আছে তোমাদের? আগে কিন্তু আমি একটা রেপ্লিকেশন পড়াইছিলাম, ভাইরাল রেপ্লিকেশন। আর রেপ্লিকেশনটা কিভাবে করেছিল ওরা?
ভাইরাসের মূল টার্গেট কি থাকে? হোস্ট সেলকে ধ্বংস মানে আক্রমণ করার, হোস্ট সেলের ভিতরে ঢুকে ঢোকার। হোস্টের যে ডিএনএটা থাকে ওই ডিএনএটা নষ্ট করে দিয়ে নিজের হ্যাঁ ডিএনএটা হ্যাঁ, নিজের ডিএনএটা তৈরি করে, ইয়েস ঠিক করে বলছেন। অন্য নঙ্গাণুগুলা তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যে ওই ডিএনএ যে এডিন গুয়ানিন সাইটোসিন থাকে সেগুলোকে ব্যবহার করে ওরা ওরা নিজেদের ডিএনএটাকে ওরা হচ্ছে বর্ধিত করে, একটা থেকে দুইটা চারটা এরকম করে। কিন্তু সেটার ম্যাটেরিয়ালস গুলো নেয় কোথা থেকে? হোস্ট সেলের যে ডিএনএ থাকে সেই ডিএনএ। আর হোস্ট সেলের ডিএনএ কোথায় থাকে? সাধারণত হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে। যার জন্য কি হয়, যখন হিস্টোলজিক্যাল স্লাইড তুমি তৈরি করে ইনফেক্টেড কিনা না, ইনফেকশন আছে কি না আছে, তখন তুমি হচ্ছে প্রাইমারিতে তুমি একটা দেখবা, ফিশকে দেখবা, দেখার পরে যখন তুমি হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করে তুমি যখন নিউক্লিয়াস দেখবা, তখন নিউক্লিয়াস দেখবা যে কি আছে, নিউক্লিয়াসটা কোনটা নর্মাল। নর্মাল সাধারণত যদি নর্মাল একটা টিস্যু থেকে নাও, আবার হচ্ছে যে অ্যাবনর্মাল টিস্যু থেকে নাও, নিয়ে দুটো কম্পারিজন করলে বুঝতে পারবা যে অ্যাবনর্মালে কি ধরনের হবে, নর্মালে নর্মালের সাথে দেখা যাচ্ছে যে তাদের অর্গানগুলো সবই ঠিক আছে। বাট ইন কেস অফ ভাইরাস দ্বারা আক্রান্ত, তখন এরকম ড্যান্স হয়ে গেছে। ড্যান্স হয়ে যায় মানে কি, ওদের নিউক্লিয়াসের স্ট্রাকচারটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে ওরা ওদের হচ্ছে রেপ্লিকেশনের জন্য ওরা সেই নিউক্লিয়াসটাকে ব্যবহার করতেছে। দেখো ইন কেস অফ 2 নাম্বার এর ক্ষেত্রে কি, টিস্যু সেকশন ইন দি রিজিয়ন অফ ই সেলস শোয়িং লার্জ বেসোফিলিস ওভাল ইনক্লুশন ইন ই সেলস। দেখো ই সেলস হচ্ছে এখানে ইরাইথ্রোসাইট যে সেলটা হচ্ছে সেই সেলটা ব্লাড সেল থেকে নিয়েছে, এটা ব্লাড সেল থেকে নিয়ে দেখাচ্ছে। দেখো আগেটা নিয়েছে আর সেল, পরটা নিয়েছে ই সেল। আর সেল হচ্ছে রেড ব্লাড সেল থেকে নিয়েছিল, ই সেল হচ্ছে ইরাইথ্রোসাইট থেকে নিয়েছে। দেখো এখানে হচ্ছে একই অবস্থা। যখন সেলের যে নিউক্লিয়াসটাকে দেখো, ওরা হচ্ছে পুরোটাই হচ্ছে নর্মাল সেল। নর্মাল নিউক্লিয়াসের ভিতরে কি একদম ফাঁকা ফাঁকা, কারণ হচ্ছে ওদের ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, ভিতরে হচ্ছে টিস্যুগুলো সবগুলো রয়ে গেছে। করো কোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো ভালো আছেন স্যার? না স্যার, আমি অফিসে একটু ক্লাস আছে তো অফিসে আসছি। জি স্যার। স্যার 12:30 পর্যন্ত। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফোন করবো স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একে দেখাতে কি হয়েছে, নর্মাল সেলের ক্ষেত্রে দেখা পুরো ট্রান্সপারেন্ট, ভিতরের সবগুলো যে অর্গানেলস গুলো রয়ে গেছে সেগুলো সব ঠিকঠাক আছে। বাট যেগুলো হচ্ছে ইনফেক্টেড হয়েছে, নিউক্লিয়াসটা ধ্বংস করে দিয়ে তারপর ড্যান্স হয়ে গেছে, এবং হচ্ছে এখানকার ভিতরে হচ্ছে স্ট্রাকচারটা ভেঙে গেছে। দেন হচ্ছে আরেকটা ভাইরাসের নাম হচ্ছে ইনফেকশাস হাইপোডার্মাল অ্যান্ড হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস। এটা হচ্ছে স্মলেস্ট ডিএনএ ভাইরাস অফ দি প্যানারশিম, ডায়ামিটার সাধারণত হচ্ছে 22 ন্যানোমিটার পর্যন্ত হয়। স্মলেস্ট ডিএনএ ভাইরাস, এটাও কিন্তু হচ্ছে পেবুলাইক ভাইরাস। এই ইনফেকশাস হাইপোডার্মাল অ্যান্ড হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস, এটাও হচ্ছে পেবুলাইক ভাইরাস। স্মলেস্ট ডিএনএ ভাইরাস, এটাও প্যানারশিম্পের জন্য দেখা যায়, এবং হচ্ছে এই ভাইরাস ডিস্ট্রিবিউটেড ওয়ার্ল্ড ওয়াইড উইথ দি মোর প্রিভালেন্স ইন দি সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হচ্ছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরও হয়। পেনিয়াস মোনোডন হ্যাজ বিন ফাউন্ড টু বি ন্যাচারাল হোস্ট অফ দি ভাইরাস। এটা কি করে ক্যালচার জুভেনাল চপ এর সাধারণত জুভেনাল ফিশে বেশি হয়। এফেক্টেড শিম এক্সিবিটস রিডিউস গ্রোথ ক্রিটিক্যাল ডিফর্মিটিস। এটার হচ্ছে মূল যেটা হচ্ছে সিমটম বাহ্যিকভাবে দেখে বলা হচ্ছে কিউটিকলের হচ্ছে ফিশের যে বাইরে যে শেল থাকে, শেলের কিউটিকলের মধ্যে যে ডিফর্মিটিস থাকে, এবং হচ্ছে রোস্টাম, যেটা রোস্টাম কোনটা, শিম্পের মাথা যেটা শক্ত একটা খাস কাটা একটা অংশ থেকে হচ্ছে রোস্টাম। এই রোস্টামের ভিতরে হচ্ছে ডিফর্মিটিস দেখা যাবে। ওই রোস্টামটা দেখলে বুঝবে হয় কালার চেঞ্জ হয়ে গেছে, না হলে হচ্ছে কি কোথাও কোনো না কোনো জায়গায় হচ্ছে ইনফেকশন, রোস্টাম দেখলেই বোঝা যাবে। অ্যান্ড আদার এরিয়া অফ এক্সোস্কেলেটন, মেইনলি হচ্ছে স্কেলেটনের ভিতরে হচ্ছে এটার বেশি সিমটমগুলো দেখা যায়। এবং এনাকে দি ইনফেকশন ইজ ট্রান্সমিটেড বোথ হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। ভার্টিক্যালি যেটা বলছিলাম যে এগের মাধ্যমে বা অফস্প্রিং এর মাধ্যমে হয়, আবার হচ্ছে এক ফিশ থেকে আরেক ফিশেও সেটা ট্রান্সমিটেড হতে পারে। ইন ফিনিয়াস মোডন দি ইনফেকশন কজেস ব্লুইশ কালারেশন অ্যান্ড অপেক অ্যাবডোমিনাল মাস্কুলেচার। ইনফিনিয়াস মোডে কি হয়, ইনফেকশন হচ্ছে ব্লুইশ কালারেশন হয়, বডিটা হচ্ছে ব্লুইশ কালার, ব্লুইশ মানে কি নীল কালারের হয়, এবং হচ্ছে অপেক অ্যাবডোমিনাল মাস্কুলেচার,
অ্যাবডোমিনাল যে মাসেলগুলো থাকে সেটা হচ্ছে মানে অপেক হয়ে যাবে। অপেক মানে কি? অস্বচ্ছ, ক্লাউডনেস হয়ে যাবে। তো ঠিক একই রকম ভাবে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করলে তুমি দেখতে পাবা এখান থেকে এখানে পিডিএস মন্ডন থেকে মন্ডনের ইনফেক্টেড স্যাম্পল থেকে হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করা হয়েছে। স্লাইডের মধ্যে দেখা হয় হিস্টো সেকশন ফ্রম অ্যান, এখানে দেখো এগুলো হচ্ছে নিউক্লিয়াস, প্রত্যেকটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে স্টেইন করছে। কালারটা যে দেখতে পাচ্ছ এই মাসেল থেকে হচ্ছে নিয়ে করেছে, এগুলো হচ্ছে কালারটা হচ্ছে স্টেইন। ইনফেক্টেড দেখো নর্মাল এবং ইনফেক্টেড, এটা হচ্ছে নর্মাল নিউক্লিয়াস, এটা ইনফেক্টেড নিউক্লিয়াস, পুরো ডেন্স আকার ধারণ করছে পুরো। দেখো এগুলো হচ্ছে ইনফেক্টেড নিউক্লিয়াস, ভিতরটা হচ্ছে কিরকম ডেন্স আকার হয়েছে। আর এটা হচ্ছে মাসেলের যে ফাইবার গুলো আছে, ফাইবারের ভিতরে কি ফাইবারের এই যে এরগুলো দেখাচ্ছে যে মাসেলের যে ফাইবারের ভিতরে এই যে কালো কালো অংশগুলো এগুলো হচ্ছে ইনফেক্টেড এরিয়া। এই কালো কালো এরিয়া যে ইনফেক্টেড এরিয়া, যে এর মধ্যে মাঝে মাঝে দেখো সাদা আছে, যে সাদা সাদা অংশ এগুলোর মধ্যে কোনো ভাইরাস নাই, কিন্তু যখন স্টেন তৈরি করছে যে কালো কালো যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভাইরাস দ্বারা ইনফেক্টেড। সাধারণত হচ্ছে ভাইরাল হচ্ছে যদি ডিজিজের তুমি আগে হচ্ছে দেখতে চাও যে ভাইরাস ইনফেক্টেড কোনো অর্গান আছে কি না আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করে দেখতে হবে। দেন হচ্ছে ইনফেকশাস হাইপোডার্মাল অ্যান্ড হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস, তোমরা একটু পড়ে নিও, আমি এগুলো যাবো না। লিম্ফয়েড অর্গান প্রেবুলাইক ভাইরাস, এগুলো সব প্রেবুলাইক ভাইরাস। রিউ লাইক ভাইরাস, এইখান পর্যন্ত হচ্ছে প্রেবুলাইক ভাইরাস, এটা ছিল হচ্ছে রিউ লাইক। রিউ হচ্ছে রিউরু ভিরিডি, এটা ওয়ান কাইন্ড অফ একটা ভাইরাস ফ্যামিলি। এই ভাইরাস হচ্ছে কি বিভিন্ন হচ্ছে পেনিয়াসের যে পারপিনিয়াস জাপানিকাস, পিনিয়াস মোনোডন পিনিয়াস, সাইনেনসিস পিনিয়াস, ভেনুমেই এই ধরনের ফিশের ভিতরে হয়। এবং হচ্ছে এটা কি ক্যারেক্টারিস্টিক্স একটু দেখি আমরা। এটাও যদি তুমি দেখো, এটা এই দেখো দুইটা স্লাইডের মধ্যে দেখো হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করছে, এই যে এই স্লাইডটা দেখো সব নর্মাল, বাট ইন কেস অফ প্রথম যে স্লাইডটা দেখো এটা হচ্ছে অ্যাবনর্মাল স্লাইড। দেখো তুমি এখানে একই অর্গান, একটা হচ্ছে এটা হলো সুস্থ ফিশ থেকে নিয়েছে, আর এটা হচ্ছে ইনফেক্টেড ফিশ থেকে নিয়েছে। দেখো ইনফেক্টেড ফিশ থেকে যখন তুমি দেখতেছো দেখো এটা হচ্ছে পুরোটাই বোঝা যাচ্ছে যে অ্যাবনর্মাল, আর বাট ইন কেস অফ যখন সুস্থ ফিশের একই রকম যদি স্ট্রাকচার হতো তাহলে বোঝা যেত যে এটা ইনফেকশন হয় নাই। কিন্তু যেহেতু হচ্ছে এটা নর্মালটা হচ্ছে কন্ট্রোল ফিশ হিসেবে ব্যবহার করা হয়, সেই কন্ট্রোল ফিশের মতো যখন এই অংশটা না তখনই বোঝা যাবে যে এখানে হচ্ছে কোনো প্রবলেম আছে। ঠিক একই ক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে নর্মাল ফিশ, বাট ইন কেস অফ এদিকে দেখো পুরো কিছু অ্যাবনর্মাল দেখা যাচ্ছে এখানে। দেখো এটা হচ্ছে ইনক্লুশন অফ রিউ ভাইরাস, হচ্ছে এটা বডির ভিতর থেকে। দেখো এটা কিন্তু ইনফেক্টেড, এই যে নিউক্লিয়াসটা দেখতেছো এটা কিন্তু পুরো নিউক্লিয়াস ইনফেক্টেড। এই দেখো এটাও কিন্তু একটা নিউক্লিয়াস, কিন্তু এটার ভিতরে স্বচ্ছ, এটা হচ্ছে ইনফেকশন হয় নাই, এটা হচ্ছে ইনফেকশন হয় নাই, বাট এটা দেখো পুরোটাই ইনফেক্টেড একটা অর্গান। টেগো ভাইরাস এটা হচ্ছে আরেকটা গ্রুপ, তোমরা পড়বা, আমি যাব না। বেকলু ভাইরাস এগুলো পড়বা। আমি বাংলাদেশে যে বাংলাদেশে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, এই ভাইরাসটা আমি তোমাদের একটু বেশি করে দেখাবো। MMN তো পড়ে নেবো, আমার একটু তাড়া আছে, আমার একটু স্যার একটু টাক্সি মিটিং এর জন্য যাইতে হবে। একটু হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসটা নিয়ে বলি তোমাদেরকে। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসটা হচ্ছে বাংলাদেশের যে যতগুলো ভাইরাস দেখবা তুমি, যে ভাইবা যখন তোমাদের হবে তোমাদের ভাইবাতে অন্যান্য সারা খুব ধরবে এটা। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের নাম বলো। বাংলাদেশে খুব বেশি ইনফেক্টেড হয় বা 90-এর দশকের দিকে তোমার কক্সবাজার, খুলনার, বিশেষ করে কক্সবাজার এরিয়াতে একসময় তোমার যে আমাদের পিনিয়াস মনোরঞ্জন এটা কালচার একবার বন্ধ হয়ে গেছিল। এটার কারণ হচ্ছিল হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। এটা এত পরিমাণে হয়েছিল, সব মানে হেক্টরের পর হেক্টর যেহেতু সে চিংড়ি ঘেরগুলো ছিল, সেই চিংড়ি ঘেরগুলো দ্বারা এটা ইনফেক্টেড হয়েছিল, এবং এটা কোনো কিছু দ্বারাই হচ্ছে এটা কন্ট্রোল করা যাচ্ছিল না। এটা যখন হয় একটা সিভিয়ার আউটব্রেক হয়। এটা কিরকম দেখা যায় তুমি একটু এই হিস্টোলজিক্যাল সাইনটা নিয়ে তোমরা পড়বা, আমি একটু তোমাদেরকে একটু সাইনটা দেখাই। দেখো এই হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের ক্ষেত্রে দেখো পুরো বডির ভিতরে বিশেষ করে শেলের যে আগাটা থাকে হলুদ থাকে, সাদা সাদা স্পট থাকে। বডির ভিতরে হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন অফ হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। পুরো এই যে রোস্টামটা থাকে, তারপরে যে শেলগুলো থাকে, শেলের ভিতরে হচ্ছে সাদা সাদা অংশ থাকে। এই দেখো এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, ওটা তো ছিল নেকেড আই দেখছিলাম, কিন্তু মাইক্রোস্কোপিক ভিউ দেখো পুরো এমনি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি যখন হচ্ছে শেলটাকে ছাড়াচ্ছ দেখো পুরো শেলের ভিতরে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার, দেখছো হোয়াইট হোয়াইট স্পট স্পট। এটা হচ্ছে মূল সিনড্রোম। আর যদি হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইড তৈরি করো, অন্য আগে যেরকম দেখাইছিলাম সেই ইনফেক্টেড ভাইরাস থেকে যদি তুমি নিয়ে হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড তৈরি করো, সেই হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড তৈরি করার পরে দেখবা যে এরকম
নিউক্লিয়াস দেখলে বুঝবো যে নিউক্লিয়াসটা কি হয়েছে। অ্যাবনর্মাল ফিশের ক্ষেত্রে পুরো নিউক্লিয়াসটাকে ওরা ডেন্স করে ফেলছে, মানে হচ্ছে ওরা ডিস্ট্রয় করে ফেলছে, ডিস্ট্রয় করে ওরা ওদের অ্যাপ্লিকেশন জন্য ব্যবহার করতেছে। এবং এটা খুব সিভিয়ার এবং এটা এটা এতটাই ডেঞ্জারাস যে এটা কোনোভাবেই কোনো কিছু দিয়েই কন্ট্রোল করা যায় না। এবং এখন পর্যন্ত যতবার এটা আউটব্রেক হয়েছে দেখা গেছে কি করা হয়েছে, ওইটাকে পুরোপুরি ওই হ্যাচারি হোক অথবা হচ্ছে তোমার যে কোনো ফার্মে দেখা গেছে সেই ফার্মটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে। ক্লোজ করে যত মাছ আছে সব কিছু পুড়িয়ে দিছে, এতটাই শক্তিশালী যেদিকে পুড়িয়ে দিতে হয়েছে। ঠিক আছে। আর এটা হচ্ছে ইয়েলো হেড ভাইরাস, এটা হচ্ছে লাস্ট ওয়ান। ইয়েলো হেড হচ্ছে মাথাটা হচ্ছে ইয়েলো কালার হয়, দেখো মাথার যে অংশটা দেখো পুরো মাথাটা ইয়েলো ইয়েলো কালার, ইয়েলো কালার ধারণ করবো। ইয়েলো হেড ভাইরাস হচ্ছে ইয়েলো কালার ধারণ করবো। ম্যানেজমেন্ট অফ শিপ এগুলো পড়বা, আমি আর এখন তোমাদেরকে দেখাবো না, আমার একটু আছে তারা আছে, এটা পড়বা। নেক্সট ক্লাসে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আজকে এটা পড়বা, আজকে অন্য কোনো কাজ না, তোমাদের টাস্ক হচ্ছে এটা পড়বা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। ঠিক আছে। মেইনলি হচ্ছে পড়বা হচ্ছে কি কি ধরনের সিমটম গুলো, ভাইরাস পজিটিভ এজেন্টের নাম পড়বা, ভাইরাসের নাম পড়বা, আর হচ্ছে এটা হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করা যায়। আর স্পেশাল ইমফেসিস দিবে হচ্ছে বাংলাদেশে খুব বেশি দেখা যাচ্ছে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, আর একটা হচ্ছে ইয়েলো হেড ভাইরাস। এই দুইটা বাংলাদেশে খুব বেশি পরিমাণে দেখা যায়। এই দুইটা ভাইরাসের উপর বেশি ইমফেসিস দিবে, আর অন্যগুলো নাম পড়বা। আর হচ্ছে সাধারণত হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করবা, তুমি ভাইরাসটাকে যে কোনো ভাইরাস যদি হয় শিম্পের ভিতরে অথবা হচ্ছে প্রনের ভিতরে, সেটাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা এটা তোমরা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, শুনতে পাচ্ছ? ওকে ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কারো কোনো কিছু বলার আছে? আমি একটু খুব দ্রুত আমি তোমাদের শেষ করে দিলাম, আমার একটু স্যার ডাকছে একটু জরুরি মিটিং এ। আর তোমাদের যা যা পড়াইছি পড়াই ফেলো। আর একটা কাজ দিব তোমাদের কাছকে, সেটা কাজ হচ্ছে তোমরা তো মোবাইলে সবাই সবার সাথে কন্ট্যাক্ট করতে পারো না? জি ম্যাম। সবাই সবার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্টুডেন্টস 57 জনের হচ্ছে 5 জন করে একটা গ্রুপ করবা। সেক্ষেত্রে রুল ওয়াইজই করো, 1 থেকে 5, তারপর 6 থেকে 10, এভাবে হচ্ছে 5 জন করে গ্রুপ করবা। গ্রুপ হবে তো কয়টা? 10টা 11টা। 2 জন বাকি থাকবা, 2 জন নিয়ে একটা গ্রুপ করবা। লাস্টে 2 জন আনিকা তাবাসসুম হচ্ছে অর্ণা, তোমরা 2 জনে মিলে একটা গ্রুপ করবা। তার মানে হচ্ছে 12টা গ্রুপ হবে। 12টা গ্রুপে তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট দিব, কোন কোন টপিকসের উপর লিখবা। চেষ্টা করবা একাধিক 2টা বা 3টা করে টপিকস তোমরা নিয়ে সামনে যে ক্লাসে আসবে সামনে ক্লাসে আমাকে দেখাবা, আমি সেখান থেকে সিলেক্ট করে দিব কে কোন টপিকের উপরে অ্যাসাইনমেন্ট লিখবা। ঠিক আছে। একটা করে কিন্তু এক একজন 2টা বা 3টা করে অ্যাসাইনমেন্টের টপিকস দিবা। নিয়ে ম্যাম আমরা কি টপিক চুজ করব, মানে এটা বুঝলাম না, একটু যদি বুঝায় দিই। অ্যাসাইনমেন্ট লিখবা। অ্যাসাইনমেন্টের কি এই যে ফিশ প্যাথোলজি যে আমি এত কিছু পড়াইছি তোমাদের এই পর্যন্ত, কে কোনটার উপর বেশি ইন্টারেস্টেড, কার কোনটার উপর ইন্টারেস্ট বেশি, যে আমার এটার উপর ইন্টারেস্ট, আমার এটার উপর ইন্টারেস্ট, আমি এটার উপর অ্যাসাইনমেন্ট লিখবো। চেষ্টা করবা কেউ কারোর সাথে কমিউনিকেশন করবে না, 5 জনে মিলে ঠিক করবা 2টা বা 3টা অ্যাসাইনমেন্টের টাইটেল নিয়ে আসবা, আমি একটা করে দিব তোমাদেরকে। আমাদের লিস্ট থেকে একটা দিবেন এইভাবে। ম্যাডাম অ্যাসাইনমেন্টটা কি গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে? হ্যাঁ, গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে, 5 জন মিলে একটা অ্যাসাইনমেন্ট করবা। কিন্তু সমস্যা হচ্ছে 5 জনে মিলে অ্যাসাইনমেন্ট করবা, কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারবে না। সেক্ষেত্রে যেটা করবা, 5 জনে যখন অ্যাসাইনমেন্ট করবা, হয়তো 5টা টপিকস থাকবে বা 5টা হেডিং থাকবে অথবা 10টা হেডিং থাকবে অথবা 12টা হেডিং থাকবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে লাস্টে অ্যাসাইনমেন্টের লাস্টে তোমাদের কার কি কন্ট্রিবিউশন, কোন কোন অংশটুকু কার কন্ট্রিবিউশন আছে সেটা তোমরা লিখে দিবা। ম্যাম তার মানে সবাই মিলে একটা জমা দিব। সবাই মিলে একটা জমা দিবা। টাইটেলও একটা করবা, ঠিক করবা, 2টা 3টা নিয়ে আসবা, আমি তোমাদেরকে একটা দিব। আর সেখান থেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট করবো 5 জনে মিলে একটা, লাস্টে 2 জনে মিলে একটা। আর 5 জনে মিলে যে অ্যাসাইনমেন্টটা লিখবা গ্রুপ অ্যাসাইনমেন্ট একটা জমা দিবা, কিন্তু ওই একটা টাইটেলের আন্ডারে কে কোন অংশে কাজ করছো, কারণ সবাই সব অংশে কাজ করবে না, যেহেতু তোমার গ্রুপ স্টাডি করতে পারবে না। কে কোন অংশে কাজ করছো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের লাস্টে কন্ট্রিবিউশন লিখে লিখবা যে এইটুকুর মধ্যে আমার কন্ট্রিবিউশন, এইটুকুর মধ্যে বা এইটুকুর মধ্যে আমার কন্ট্রিবিউশন, এরকম করে কার কোথায় কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনটা লিখে দিবা আমাকে। রেফারেন্স কি দিয়ে দিব যে কোন জায়গায় রেফারেন্স? রেফারেন্স তো দিবেই, রেফারেন্স তো দিতে হয়। অ্যাসাইনমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেফারেন্স ছাড়া তো অ্যাসাইনমেন্ট হবে না। দিবা এবং হচ্ছে বাড়তির মধ্যে কোনটা দিবা আর কন্ট্রিবিউশনটা দিবা, সবার শেষে লিখে দিবা কন্ট্রিবিউশনটা, কার কোন অংশে কন্ট্রিবিউশন আছে সেটা লিখে দিবা।
আর কার কোনটার উপর ইন্টারেস্ট, আমি এখন পর্যন্ত মোটামুটি প্যাথোলজির অলমোস্ট ভাইরাল পর্যন্ত চলে আসছি, আর হয়তো সামনে ফাঙ্গালটা পড়ানো আছে বাকি আছে। কেউ যদি ফাঙ্গাল সম্বন্ধে ইন্টারেস্ট ফিল করো, তোমার টাইটেল লিখতে পারো, সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে ফাঙ্গাল ডিজিজটা পড়াবো, তোমরা নিয়ে আসবে নেক্সট ক্লাসে। আর হচ্ছে রোজার তো আর আছে 1 সপ্তাহ পর রোজা শুরু হবে, 1 সপ্তাহ বা কয়েকদিন মনে বেশি আছে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে রবিবারে ক্লাসটা নিব না, সোমবার এবং হচ্ছে বুধবারে ক্লাস নিব। আর রোজার মধ্যে আমি তোমাদের একটা করে ক্লাস নিব। রোজা মনে হয় 2 সপ্তাহ হবে রোজার মধ্যে, না রনি বাবু? জি ম্যাম, দুইটা ক্লাস 14 তারিখ থেকে তো ম্যাম, হ্যাঁ ম্যাম 2 তারিখ প্রায়, মানে 2 সপ্তাহ, সরি 2 সপ্তাহ। হ্যাঁ 2 সপ্তাহ, আমি 2 সপ্তাহে 2টা ক্লাস নিব, ঠিক আছে? এটাই ভালো হবে রোজার মধ্যে। হ্যাঁ 2 সপ্তাহে 2টা ক্লাস নিব। আর তোমরা এখন যেটা করবা হচ্ছে আগে এর জন্য তুমি নেক্সট ক্লাসে তোমার অ্যাসাইনমেন্টটা নিয়ে আসো। আমি যা আছে তোমাদের খুব শর্টকাটে পড়া শেষ করব, তোমরা নিজেরা পড়বা, আমি তোমাদের জন্য নোট দিয়ে দিব। তোমাদের প্র্যাকটিক্যাল অংশটা দিয়ে দিলেও ভালো হতো, আমরা লিখে ফেলতাম। প্র্যাকটিক্যাল অংশ দেখি আমি এখনো ঠিকঠাক করতে পারিনি, দেখি তোমাদের ঠিক করতে পারলে আমি দিব। আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট থেকে ইন্ডিভিজুয়াল দিলে ভালো হতো ম্যাম, যেহেতু আমরা এখন বাসায় কারোর সাথে ওইভাবে যোগাযোগ করাও মানে একটু কষ্টই হয়ে যায় ম্যাম। জি ম্যাম, ইন্ডিভিজুয়ালি ভালো। সবাই কি ইন্ডিভিজুয়ালি নিতে চাও? সবাই কি বলো? জি ম্যাম, জি ম্যাম, সবাই ইন্ডিভিজুয়ালি চাইতেছে। ওকে ঠিক আছে, সবাই কি ইন্ডিভিজুয়ালি দিব, সবাই তাহলে আর টপিক। ম্যাম আপনি যদি মানে এরকম রোল ওয়াইজ টপিক সিলেক্ট করে দেন তাহলে ম্যাম ভালো হতো, না হলে ম্যাম না কার না না টপিক না, কে আমি নিবে তখন আমি তো ma'am- টপিক সবসময় তো আমি সিলেক্ট করে দিই, এবার তোমরা সিলেক্ট করবে। আমি পড়ানোর পরে তোমার অ্যাসাইনমেন্ট দিচ্ছি, কার কোনটার ভিতরে ইন্টারেস্ট আছে সে সেটা সিলেক্ট করো, কোনো সমস্যা নাই। একটা যে কোনো ডিজিজের উপর যদি একাধিক পার্সনের ইন্টারেস্ট থাকে কোনো সমস্যা নাই, কারোটা কপি হবে না, জি ম্যাম বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। তো এই চেষ্টা করবা সবাই যেন সব অংশ থেকে আসে, শুধু সবাই ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে লিখবা, কেউ ভাইরাল থেকে লিখবে না, আর কেউ ফাঙ্গাল থেকে লিখবে না, এটা যেন না হয়। যেটুকু বাকি রাখছি কি কি, আমি বাকির মধ্যে ফাঙ্গাল ডিজিজ আছে আর হচ্ছে নন নিউট্রিশনাল ডিজিজ আছে, তোমাদের ইন্ট্রোডাক্টরি তো পড়াইছি, এই 2টা অংশ বাকি আছে, তোমরা এই দুই অংশ থেকেও সিলেকশন করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে সবাই টপিক সিলেক্ট করো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে রুল ওয়াইজ জিজ্ঞেস করবো কার কি টপিকস, আমি জিজ্ঞেস করবো তোমরা বলবা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আমি কিন্তু লিখে নিব তোমাদের সেই টপিক গুলো। তো আজকে ঠিক আছে, এখানে ক্লাস শেষ করলাম। আমি তোমাদের নোট দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। আমার মনে হয় এত কিছু বলার দরকার নাই, তোমরা বুঝো। মেইন যে অংশগুলো সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। নেক্সট ক্লাসগুলো এরকম করে আমি তোমাদের নিব, একটু শর্টকাট করে শেষ করে দিব। আমার অ্যাসাইনমেন্টটা ম্যাম দেখেন একটু, অনলাইনে একটা ক্লাস। ভালো হবে আমার হ্যাঁ কি বললা? অ্যাসাইনমেন্ট না, সরি প্র্যাকটিক্যাল অংশটা আর কি দিয়ে দিলে রোজার মধ্যে করে ফেলতে পারতাম। প্র্যাকটিক্যাল অংশ আমি এখনো কমপ্লিট করতে পারিনি, তোমাদের কি দিব আমি এখন ডিসিশন নিতে পারিনি। ক্লাস নোট তৈরি করতে করতে ক্লাস, এই অনলাইনে ক্লাস, আর বাসায় নেট পাওয়া যায় না, অফিসে এসে কাজ করতে হয়, তোমাদের তৈরি করতে পারিনি। আমি সিলেক্ট করে রাখছি কিন্তু এখনো কমপ্লিট করতে সমস্যা নেই, মানে ভার্সিটি খুলে তখন বেশি আর কি ইয়া থাকবে, এই জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করব। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম অ্যাসাইনমেন্ট কি ম্যাম মানে স্পেসিফিক কোনো ডিজিজের জন্য লেখা যাবে, যেমন শুধু হোয়াইট স্পট ডিজিজ যেটা? হ্যাঁ যাবে, কোনো সমস্যা না, যাবে। অ্যাসাইনমেন্ট খুব বড় অ্যাসাইনমেন্ট না, ম্যাক্সিমাম 5 পেজ, অল টুগেদার 5 পেজ, পারলে আরো কম হলেও চলবে, মিনিমাম ম্যাক্সিমাম 5 পেজ। হ্যাঁ বলো। ম্যাম নেক্রোসিস বা ক্যান্সার মানে নেক্রোসিস নিয়ে কি লেখা যাবে? নেক্রোসিস একটা টপিক, নেক্রোসিসের উপর তুমি কি লিখবা? 3 পেজ বা 5 পেজ পর্যন্ত কি লিখবা? নেক্রোসিস হচ্ছে একটা জাস্ট টপিক। ও আচ্ছা, টপিক তাহলে ম্যাম যে কোনো একটা ডিজিজ নিয়ে লিখলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে, কোনো না কোনো ফিশ রিলেটেড কোনো ডিজিজ। ওকে ম্যাম। একটা ডিজিজের উপর হতে পারে, 2টা ডিজিজের উপর হতে পারে, ঠিক আছে? তোমাদের পছন্দ মতো। তো ম্যাক্সিমাম হচ্ছে 5 পেজের ভিতর লিখবা, 5 পেজ, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ তো ঠিক আছে, কারো কোনো কিছু বলার আছে? কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা বলার না থাকলে আজকে এখানে শেষ করছি। কারো কোনো কিছু বলার থাকলে, আর আজকে যে শেলফিশ জিনিসটা আমি শর্টকাটে পড়াইলাম, তোমরা একটু পড়বা, পড়ার পরে কে কোথায় বুঝো নাই আমাকে বলবা যে ম্যাডাম এই জায়গায় বুঝি নাই, কি বুঝো নাই সেটা বলবো। খালি বুঝি নাই বললে হবে না, কি বুঝো নাই সেটা বলবা, তাহলে এই করবো, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে ফাঙ্গাল ডিজিজটা পড়াবো তোমাদেরকে আমি আজকে শেষ করলাম ক্লাস। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। দেখেছিলাম।